বেশ দুঃখ নিয়েই বের হইলাম আজকে। আমার বাইকের ফোর্থ বাট ফার্স্ট পেড সার্ভিস। আমার থার্ড সার্ভিসটা করা হয়েছিল 6818 কিলোতে, আর এখন বাইকের ওডোমিটারে 8484 কিলো, আনুমানিক 1666 কিলোর মতো বাইকটা চালানো হয়েছে থার্ড সার্ভিসের পরে। তো 2000 কিলো মানে পূরণ হয় নাই আর কি। একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলেও তো 2000 কিলোর আগে আসলে চেঞ্জ করা হয় না নর্মালি। আর সেই জায়গায় আমি ফার্স্ট পেইড সার্ভিস করতে চাচ্ছি বাধ্য হয়ে আর কি, কারণ আজকে লাস্ট ডেট। আজকে না করাইলে এটা আসলে আর ভ্যালিড হবে না। সার্ভিসটা আসলে আমার না করালেও চলতো, কিন্তু এই সার্ভিসটা যদি আমি অন টাইম না করাই আমার ওয়ারেন্টি আসলে ভয়েড হয়ে যাবে। ওয়ারেন্টি মেনটেন করার জন্য আসলে বাধ্য হয়ে এই সার্ভিসটা জোর করে পকেটের টাকা গচ্ছা দিয়ে করাতে যাচ্ছি আর কি। তো আমার থার্ড সার্ভিসটা বেশ ভালোভাবেই করা হয়েছিল। অল্প কিছু প্রবলেম ছিল, ওইগুলো সলভও করা হয়েছিল। আপাতত আমার বাইকে কোনো প্রবলেমই নেই। এখন ফোর্থ সার্ভিসে গিয়ে আমি আসলে কি করাবো সেটাই ভাবছি বাইক রাইড করতে করতে। সার্ভিস বুকে প্রায় 28টা কাজ করার ইনস্ট্রাকশন দেয়া আছে। এখানে অনেক কিছু দেয়া থাকলেও আসলে এগুলো কোনোটাই কোনো শোরুমের টেকনিশিয়ান ফলো করে না, এটা আমার এক্সপিরিয়েন্স বলে। ওনারা বেশিরভাগ সময় আপনি যেই সার্ভিসেই যান বেসিক কাজগুলো করে, আর বাকিগুলো আপনি যা করিয়ে নিতে পারেন, এটা মূল বিষয়। তো এরকমটা কি হওয়া উচিত নাকি উচিত না, এটা একটা ডিবেটেবল বিষয়। এটা নিয়ে আমার আলাদা একটা এপিসোডে আপনাদের সাথে আমার মতামত শেয়ার করার প্ল্যান আছে, সেখানে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো আপাতত আজকের জন্য আমার ইনিশিয়াল প্ল্যান বেসিক কাজগুলো তো অবশ্যই মনিটর করে করাই নেব ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার ব্যাটারির হেলথ কেমন এটা একটু চেক করাবো। আর সামনের পিছনের দুইটা চাকা খুলে একটু ক্লিন বা গ্রিজিং দরকার হলে সেটা করাই নিব আর কি। তো দেখা যাক পরে কি করা যায়, আগে আমি সার্ভিস সেন্টারে যাই। আজকে কোনো কিছুই আসলে ঠিকঠাক যাচ্ছে না। আমি ঘুম থেকে একটু দেরি করে উঠছি, আজকে ছুটির দিন ছিল। তো একটা বাসা থেকে 12টার দিকে রওনা হলো, আমার এই সার্ভিস সেন্টারে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো এসে দেখি ওনারা দুপুরে 1 ঘন্টার মতো নামাজের বিরতি নিল। তো এর মধ্যে আমি সিরিয়াল নাম্বার দিলাম, আমার সিরিয়াল নাম্বার বেশ শেষের দিকেই পড়লো। সিরিয়াল অনুযায়ী আমার বাইকটা সার্ভিসের জন্য টেকনিশিয়ান পেতে পেতে অলমোস্ট 4টা 15 থেকে 20-এর মতো হয়ে গেছে আর কি। তো এখন আসলে রোজার মাস হওয়ার কারণে 5টার দিকে ওনাদের সার্ভিস অফ হয়ে যায়। এখন অলরেডি 4টা 20 হয়ে গেছে। টেকনিশিয়ানরা অলরেডি সারাদিন কাজ করে এক্সস্টেড অবস্থায় আছে। বেশিরভাগই খুবই টায়ার্ড হয়ে আছে, ফেস দেখেই বোঝা যাচ্ছে আর কোনো কাজ হাতে নিতে চাচ্ছে না। তারপরও আমি যেহেতু সিরিয়ালে আছি, সার্ভিস অ্যাডভাইজার ভাইয়া জোর করে এক টেকনিশিয়ান ভাইয়াকে আমার কাজটা করার জন্য অ্যাসাইন করে দিল। তো উনি অলরেডি টায়ার্ড, কিন্তু কিছু তো করার নাই যেহেতু আমি আছি। তো অনিচ্ছা সত্ত্বেও হয়তো আমার বাইকটা নিয়ে উনি কাজ করার জন্য রেডি হচ্ছেন আর কি। তো পুরো বিষয়টা নিয়ে আসলে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। এইভাবে আসলে জোর করে কাজের আউটপুট কেমন আসবে এটা নিয়ে আমি একটু শঙ্কিত আসলে। কিছু তার দোষ আমারও আছে, আমি আসলে ঠিকমতো টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই। আমার আসলে একটু সকালের দিকে সার্ভিস সেন্টারে আসা উচিত ছিল, আর একদম লাস্ট মোমেন্টও সার্ভিসিংয়ের জন্য আসা উচিত হয় না। আর পাশাপাশি সার্ভিস সেন্টারটাও আজকে খুবই ক্রাউডেড অবস্থায় আছে। এরকম ক্রাউডেড অবস্থায় আসলে কোয়ান্টিটি মেনটেন করতে গিয়ে কোয়ালিটি চাইলেও মেনটেন করা যায় না আর কি। তো যাই হোক, এটা পরে এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে আমরা আমাদের সার্ভিসিংয়ে আসি। তো যে ভাইয়াটা আজকে আমার বাইকের সার্ভিসিংয়ের দায়িত্ব পেয়েছেন, উনি প্রথমেই আমার বাইকটা নিয়ে একটা ট্রায়ালে গেলেন যথারীতি। ট্রায়াল শেষে উনি বাইকটা র্যাম্পে উঠাইলেন,
অলমোস্ট 4:20 হয়ে গেছে। 5টার দিকে আসলে বন্ধ হয়ে যায়, 6টা তো হচ্ছে ইফতারের জন্য আজান দেবে। হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাড়াহুড়া একটা বিষয় আছে। র্যাম্পে ওঠানোর পর প্রথমেই আমার এয়ার ফিল্টার চেক করা হচ্ছে। আমার এটা দ্বিতীয় এয়ার ফিল্টার। প্রথম এয়ার ফিল্টারটা 5,000 কিলোতে আনুমানিক চেঞ্জ করা হয়েছিল বান্দরবনে একটা ট্যুরের সময়। আর এইটা মাত্র 2,000-2,500 কিলো চলেছে, এখনও বেশি চলে নাই। আমার প্ল্যান হচ্ছে কন্ডিশন অনুযায়ী 10,000 কিলোর আশেপাশে হচ্ছে এটা চেঞ্জ করা আর কি। আপাতত এটা সব কিছু ঠিকঠাক আছে। এটা একটু হালকা ক্লিন করে উনি আবার হচ্ছে সেট করে দিছে আগের জায়গায়। আমার বাইকের ক্লাসের অ্যাডজাস্টমেন্টে একটু ইস্যু আছে, এটা আমি ফেস করতেছিলাম। তো প্রথমে উনি ক্লাসের লিভারে কিছু গ্রিজিং করে আমার ক্লাসের যে ফ্রি প্লেট আছে সেটা ঠিক করলো, পাশাপাশি হচ্ছে ক্লাসের অ্যাডজাস্টমেন্টটাও ঠিক করে দিছে আর কি। ক্লাস কেবল অ্যাডজাস্টমেন্টের পরে আমার বাইকের স্পার্ক প্লাগ হচ্ছে খোলা হচ্ছে। আবার প্ল্যান হচ্ছে এটা আমি রিপ্লেস করে ফেলবো। আমার স্পার্ক প্লাগ পারফেক্টলি ওয়ার্কিং, কোনো ইস্যু নাই, কিন্তু তারপরও হচ্ছে আমি চেঞ্জ করে ফেলবো। এটার দুইটা কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে হুন্ডা অফিসিয়ালি হচ্ছে প্রতি 8,000 কিলো পর হচ্ছে স্পার্ক প্লাগ চেঞ্জ করার জন্য রিকমেন্ড করে আর কি। এই রিকমেন্ডেশনটা একেবারে ভেগ না, এটার কিছু বেনিফিটও আছে। ফর এক্সাম্পল, স্পার্ক প্লাগ ইউজ হতে হতে ওভার দ্য টাইম হচ্ছে এটার কার্যক্ষমতা ডিগ্রেড হতে থাকে, এতে করে এটা যথাযথ স্পার্ক করতে নাও পারে, অনেক সময় মিসফায়ার হয়। দেখা গেছে এতে করে বাইকের মাইলেজ কমে যায়, বাইকটা একটু ভারী হয়ে যায়। আরও অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আলাদা একটা পরে ভিডিও করবো ইনশাল্লাহ। আপাতত এক কথায় বলবো এটা বাইকের জন্য হেলদি। হ্যাঁ, বাট এই চেঞ্জটা আসলে অপশনাল, আপনি চেঞ্জ না করলেও কোনো ইস্যু নাই। আপনি 16,000 কিলো 20,000 কিলো যদি একটা স্পার্ক প্লাগে চালান কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি শৌখিন বাইকার হন বা বাইকটাকে একটু বেশি মেনটেন করেন, যত্ন করেন, সেই ক্ষেত্রে 8,000 কিলো বা 10,000 কিলো পরপর অথবা কমপক্ষে 1 বছর পরপর হচ্ছে একটা স্পার্ক প্লাগ রিপ্লেস করা ভালো আর কি। গিয়ার লিভারটা অবশ্যই যখনই সুযোগ পাবেন গ্রিজ করে নেবেন, কারণ এইটা গ্রিজিং করলে হচ্ছে আপনার বাইকটা গিয়ার শিফটিং খুব স্মুথ ফিল হবে আর কি। তো এখানে একটা বিষয় খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে ওনারা যে গ্রিজটা ইউজ করতেছেন সেটা হুন্ডা থেকে প্রোভাইডেড, অর্থাৎ অফিসিয়াল গ্রিজ। এটার কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কথা। আর ভালো গ্রিজ হলে হয় কি আপনার গ্রিজিংটা অনেক দিন লাস্টিং করে, এটা একটা বেনিফিট। তো বিষয়টা আমি অন্য শোরুমে না দেখলেও এখানে বিষয়টা দেখলাম প্রথমবারের মতো, আমার বিষয়টা ভালোই লাগলো, অ্যাপ্রিসিয়েট করতেছি। চেইনের সামনের দিকের কাভারটা খুলতে দেখে আমি প্রথমে বেশ অবাকই হয়েছে, কারণ আজ পর্যন্ত কোনো হুন্ডা শোরুম আমার চেইন ক্লিন করে দিছে বা আর কারো চেইন ক্লিন করে দিছে এটা আমার চোখে পড়ে নাই। তো এই শোরুমে দেখলাম যে চেইন ক্লিনিংয়ের সার্ভিস আছে, যেটা পেইড 130 টাকা দিয়ে আপনার করতে হয়, সেটা তো আমি অবশ্যই নিব না। তো পরে দেখলাম যে চেইনটা খুলে উনি জাস্ট একটু চেক করলো ঠিকঠাক আছে কিনা, যথেষ্ট ময়লা হয়েছে, ক্লিন করতে হবে আসলে। আমার কাছে আছে কেরোসিন আছে, মাঝে মধ্যে দেই, এরপরে তো আবার ইয়া দিয়ে দিই, লুক দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার হুহু সবসময় আসলে ইয়েস না, ওনার সাথে হুহু করলেও আমি ওনার স্টেটমেন্টের সাথে পার্শিয়ালি ডিসএগ্রি করতেছি। প্রথমে আমি এরকম ভিন্নমত কেউ যদি পোষণ করে তাকে আমার যুক্তি সহ হচ্ছে বোঝানোর চেষ্টা করি, পরে যদি দেখি যে না উনি ওনারটাই বলতেছে, তখন আসলে আমি তর্ক করা পছন্দ করি না আর কি। তখন ওনার সাথে হুহু বলে ওই বিষয়টাকে আমি পাস করি। তো আমি আপনাদেরকে জানাচ্ছি, কেরোসিন দিয়ে চেইন ক্লিন করলে উনি যেভাবে বললো চেইন নষ্ট হয়ে যাবে, রাবার ফুলে যাবে, এটা পুরোপুরি সত্য না। এখানে অনেক কিন্তু আছে, এই কিন্তুগুলো আসলে এক্সপ্লেইন করে আপনাদেরকে জানাতে হবে। তো চেইন ক্লিনিংয়ের ডিটেলস নিয়ে একটা ভিডিও করার প্ল্যান আছে, তো সেখানে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।
তো এটা থেকে একটা শিক্ষা হচ্ছে, শোরুমের টেকনিশিয়ান বা সার্ভিস অ্যাডভাইজার যাই বলবে তাই আপনি বিলিভ করবেন না, ঠিক আছে? উনি ওনারটা বলবে, আপনি ক্রস চেক করবেন, এরপরে আপনার যেটা বেটার মনে হবে সেটাই করবেন। তো যাই হোক, আপাতত চেইনটা ক্লিন করে না দিলেও হচ্ছে, একটা শুকনা কাপড় দিয়ে হচ্ছে ময়লাগুলো উনি মুছে দিচ্ছে। নাই মামার চেয়ে কানে মামা ভালো, এটা বলে আমি আপাতত সান্ত্বনা নিতেছি আর কি। শুকনা কাপড় দিয়ে চেইনটা একটু ক্লিন করে দেওয়ার পর হচ্ছে উনি আমার চেইনটা অ্যাডজাস্ট করে দিলেন। চেইন অ্যাডজাস্টমেন্টের পর পিছনের চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেইগুলো একটু চেক করে এক্সেল নাটগুলো হচ্ছে উনি অ্যাডজাস্ট করে টাইট করে দিলেন আর কি। তো এখানে চেইন অ্যাডজাস্টমেন্ট ডান, আপাতত ক্লোজিং করা হচ্ছে চেইনের কাভারটা, এরপরে অন্য একটা পার্টে কাজ করা হবে। এখন ব্রেক শু চেক করার পালা আমার। প্রথমেই হচ্ছে সামনের ব্রেক শুটা খোলা হলো। এটা লাস্ট চেঞ্জ করেছি 6800 কিলোতে, সঙ্গত কারণে এটা এখনও চেঞ্জ করার নতুন করে অবস্থায় আসে নাই। আর আলহামদুলিল্লাহ পিছনের ব্রেক শু এখনও একবারও চেঞ্জ করা হয় নাই। প্রায় 7000 কিলো তো হলো, এটা এখনও বেশ সুন্দর অবস্থায় আছে মাশাল্লাহ। এটা আশা করি আরও 5-7000 কিলো চলবে ইনশাল্লাহ। তো সামনে পিছনের ব্রেক শু খুব ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়া হলো প্রথমে, এরপরে ডিসক্যালিপারে হচ্ছে গ্রিজিং করে দেওয়া হলো। গ্রিজিং করে দেওয়ার পরে আবার সামনের আর পিছনের ব্রেক শু তাদের স্থানে হচ্ছে পুনরায় প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে। আমার প্রিভিয়াস কোনো সার্ভিসে ব্যাটারি চেক করে দেয়নি, যদিও ব্যাটারি চেক করে দেওয়া উচিত। আজকে স্পেশালি রিকোয়েস্ট করে ব্যাটারিটা চেক করালাম, 12 ভোল্টের উপর থাকলেই ঠিকঠাক আছে। তো মিটারে দেখলাম যে 13.15 আছে, তার মানে আমার ব্যাটারি ফাইন। আর টার্মিনালগুলো ক্লিন আছে কিনা চেক করিয়ে নিলাম, টার্মিনালও ঠিকঠাক আছে। ব্যাটারি চেক করানোর পর হচ্ছে আমি মুভিং পার্টের যে নাটগুলো আছে সেগুলো ওনাকে টাইট দিয়ে দিতে রিকোয়েস্ট করলাম। এগুলো টাইট দিয়ে দেওয়া উচিত একটা রেগুলার ইন্টারভালে। বিশেষ করে চেসিসের কিছু ইম্পর্ট্যান্ট নাট আছে সেগুলো তো অবশ্যই টাইট দেওয়া উচিত। এগুলো যদি আপনার লুজ থাকে আপনার ইঞ্জিনটা ভাইব্রেট করবে বাইকটা চালানোর সময়। তো এই নাট বোল্ট টাইটের বিষয়টা আসলে টর্ক রেঞ্চ দিয়ে করলে হচ্ছে ভালো আর কি, হোন্ডার একটা রেকমেন্ডেশন আছে সেই অনুযায়ী হয়। কিন্তু আমি বেশিরভাগ শোরুমে দেখছি এই বিষয়টা ম্যানুয়ালি ওনারা হ্যান্ডেল করে, কেন করে আমি জানি না। বাট এজ এ গ্রাহক হচ্ছে টর্ক রেঞ্চ দিয়ে করলে হচ্ছে একটু মোর স্যাটিসফাইং ফিল হয় আর। তো যাই হোক, চ্যাসিসের নাট বোল্ট টাইট করার পর উনি আমার ঘাড়ের যে স্টিয়ারিংয়ের বল রেসারের অংশে যে নাটটা আছে সেটা একটু চেক করলো, পাশাপাশি হচ্ছে আমার স্টিয়ারিংয়ে ফ্রি প্লে ঠিক আছে কিনা এটা বা জ্যাম আছে কিনা এটা চেক করে প্রয়োজন ভেদে যতটুকু অ্যাডজাস্ট করা দরকার সেটা অ্যাডজাস্ট করে দিল আর কি। তো ভাইয়া আপাতত আজকে এখানেই সার্ভিসিংয়ের সমাপ্ত ঘোষণা করলো। আমার ইচ্ছা ছিল চাকাগুলো খুলে হচ্ছে একটু ক্লিন বা গ্রিজিং দরকার হলে সেটা করে নেওয়া, কিন্তু অলরেডি 5:30 বাজার কাছাকাছি অবস্থায় আছে। 6টার দিকে আজান দিবি ইফতারের সময়, আসলে এখন হাতে সময় নেই। হ্যাঁ ভাইয়া দোষ দিয়ে এখানে লাভ নেই, হাতে আসলে সময় নেই। সার্ভিসিংয়ের পরে আমার বাইকটা ধোয়ার জন্য সিরিয়াল প্রায় আধা ঘন্টা পরে পেল। অ্যাকচুয়ালি বেশিরভাগ ভাইয়া হচ্ছে চলে গেছে ইফতার করার জন্য, কেউ বাসার দিকে গেছে আর কেউ হয়তো রেস্ট নিচ্ছে। বাইক ধোয়ার জন্য আসলে কাউকে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল একটা ভাইয়া এসে হচ্ছে আমার বাইকটা ধুয়ে দিচ্ছে আর কি। বিষয়টা বেশ বিরক্তিকর হলেও আসলে টাইমিং বা পরিস্থিতির কারণে ওনাদেরকে ব্লেমও করা যাচ্ছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার বাইকটা ধোয়া হলো, আমার এখানেই সার্ভিসিং ডান। এখন হচ্ছে আপনাদের সাথে ওভারঅল মতামত হচ্ছে শেয়ার করবো আর কি সার্ভিসিংটা নিয়ে। তো ওভারঅল সার্ভিসিংটা তো আপনারা দেখলেনই, বেসিক কাজগুলোই মূলত করা হয়েছে, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করা হয়নি। আর ইনফ্যাক্ট আমার বাইকটাতে তেমন কোনো ইস্যু ছিল না। কিছুদিন আগেই হচ্ছে আমি বাইকটা সার্ভিসিং করিয়েছি, মাত্র 2000 কিলো আগে। তো
ওইভাবে যে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করবে সেরকম কিছু তো ছিল না। কিন্তু তারপরও যেহেতু এটা পেইড সার্ভিস ছিল, আমার এক্সপেকটেশান ছিল বাইকটাকে একটু ভালো করে খুলে মুভিং পার্টগুলা ভালো করে গ্রিজ করে নেব, সামনের আর পিছনের চাকাগুলো একটু খুলে হচ্ছে ক্লিন বা গ্রিজিং করে নেব প্রয়োজন ভেদে। আর বাইকের হচ্ছে চেসিসের দিকে অনেক চিপা চাপা থাকে, এগুলো হচ্ছে একটু যতটুকু সম্ভব ক্লিন করে নেওয়ার একটা এক্সপেকটেশান আমার ছিল। কিন্তু এখানে আসলে আমি ওনাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আমি আসলে একটু রং টাইমে এসেছি সার্ভিসিংয়ের জন্য, একদম শেষের দিকে ইফতারির সময়। হাতে আসলে 40 মিনিট 30 মিনিটের মতো সময় ছিল। এই সময়টাতে আসলে ওনাদের মনোযোগ দিয়ে কাজ করার তেমন একটা এনার্জিও থাকে না, আর হাতে সময়ও থাকে না। দুইটা মিলে আসলে ব্লেমটা আমার দিকেই কিছুটা আছে, ওনাদেরকে দোষ দেওয়ার আমার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো ওভারঅল চিন্তা ভাবনা করলে দেখা যায় যে আমার প্রিভিয়াস ফ্রি সার্ভিসগুলাই হচ্ছে আমার পেড সার্ভিস থেকে অনেক বেটার ছিল আর কি। আপনারা তো ওই ভিডিওগুলো দেখেছেন। তো যাই হোক, এখানে আর কিছু বলার নাই আমার তেমন। ভিডিওটা শেষ করার আগে আজকে সার্ভিসিংয়ে আমার মোট কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই। পেড সার্ভিসিংয়ের জন্য আমাকে দিতে হয়েছে 650 টাকা সার্ভিসিং ফি। আর হচ্ছে একটা স্পার্ক প্লাগ আমি চেঞ্জ করেছি, ওটার দাম ছিল 452 টাকা। তো মোটামুটি 1100 টাকার মতো আমার খরচ হয়েছে এই সার্ভিসিংয়ে আর কি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।